স্বাগত নিউজ 24 সকালের সংবাদে আপনাদের সঙ্গে আছি সালিজুর চৌধুরী। শুরুতেই দেশে করোনা পরিস্থিতির খবর। আগে সব রেকর্ড ভেঙে ভয়াল রূপে মহামারী করোনা। প্রতিদিনই রেকর্ড সংখ্যক রোগী শনাক্ত হচ্ছে। আক্রান্ত মৃত্যুর সংখ্যা গেল 12 দিনের দেশের করোনা পরিস্থিতির সবচেয়ে বেশি অবনতি হয়েছে হাসপাতালে করোনা আক্রান্তদের নিয়ে ছুটছেন স্বজনরা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন দেশে অন্তত 7 দিনের জন্য হলেও স্বাস্থ্য জরুরি ব্যবস্থা জারির পরামর্শ দিয়েছেন। আরিফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। হাসপাতাল থেকে হাসপাতালে ছুটছে মানুষ, একটি বেডের জন্য করতে হচ্ছে দীর্ঘ অপেক্ষা। মরণঘাতী করোনায় প্রতিদিন হাসপাতালে বারান্দায় বাড়ছে রোগীর চাপ। এখন দেখা যাচ্ছে যে দ্রুত হসপিটালাইজ করতে হচ্ছে বাধ্য হয়ে, রোগীর অবস্থা ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে। প্রত্যেকটা সিটে রোগী, কোনো সিট খালি নেই। শুক্রবার দেশে করোনা রোগী শনাক্ত হয়েছে ৬,৮৩০ আর মারা গেছে আরও ৫০ জন। প্রতিদিন হুহু করে রেকর্ড সংখ্যক রোগী বাড়তে থাকায় করোনা হাসপাতালগুলোতে তৈরি হয়েছে শয্যা সংকট। একসাথে এত রোগীর চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। এবারে করোনা পরিস্থিতিটা কিন্তু একটু ভয়াবহতা আকার ধারণ করেছে। সর্বক্ষণই কোভিড পজিটিভ রোগী আমাদের প্রত্যেকটা হাসপাতালেই আসতেছে এবং অনেকেই আসলে বেড না থাকার কারণে বিভিন্ন জায়গায় আসলে ঘোরাঘুরি করতে হচ্ছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন পরিস্থিতি ভয়াবহ। এখনই অফিস, আদালত তথা জনসমাগম স্থল সহ সবকিছু বন্ধ করতে হবে। সেটা সম্ভব না হলে বেশি আক্রান্ত এলাকা রেড জোনের আওতায় আনতে হবে। সবাই এখন ঝুঁকিতে পড়ে গেছি। আমরা যদি সবাই স্বাস্থ্যবিধি মেনে না চলি তাহলে কিন্তু আরো বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে। মাস্ক পরার জন্য মানুষকে বাধ্য করা বা গণপরিবহন বা বিভিন্ন জায়গায় বাজার মেলা এগুলি বন্ধ করা, ন্যাশনাল হেলথ ইমার্জেন্সি এরকম একটা আইন প্রণয়ন করা যেতে বা ব্যবস্থা জারি করা যেতে পারে। এখন দরকার হলো যে সর্বাত্মক ব্যবস্থা, তাতে যদি প্রয়োজনে বাইরে থেকে বিমান আসা বন্ধ করা দরকার হতে পারে সেটা করতে হবে, কিংবা আমাদের অভ্যন্তরীণ চলাচল বন্ধ করা, অফিস আদালত প্রয়োজনে বন্ধ করে দেয়া, মেলা বা যে কোনো ধরনের সমাগম, রেস্টুরেন্ট এগুলো বন্ধ করে দেয়া। করোনা মহামারী ঠেকাতে স্বাস্থ্য অধিদপ্তরের 18 দফা যথার্থ নয় বলেও জানান তারা। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। মহামারী করোনার কারণে আবারও দলীয় সকল কর্মসূচি সীমিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। একই সাথে দলীয় সকল নেতাকর্মীকে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মানার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। করোনা মোকাবেলায় দেশের সাধারণ মানুষের পাশে থাকার জন্য তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত প্রস্তুত নেওয়া হয়েছে। তৌফিক মাহমুদ মুন্না জানাচ্ছেন বিস্তারিত। গেল বছর মহামারী করোনার কারণে আওয়ামী লীগেরই প্রায় হাজারখানেক নেতাকর্মী মৃত্যু হয়। দলের কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে সরকারের মন্ত্রী, এমপি সহ অনেকে এই কাতারে। তাদের মধ্যে উল্লেখযোগ্য সাবেক প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম, প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি. ইমাম, ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ আবদুল্লাহ, সাবেক মেয়র বদরুদ্দিন আহমেদ কামরান, সাবেক এমপি মকবুল হোসেন সহ অনেকে। চলতি বছর ঊর্ধ্বমুখী করোনার প্রকোপ, এজন্য দলীয় নেতাকর্মীদের দিক নির্দেশনা দিয়েছেন দলীয় প্রধান শেখ হাসিনা। এরই মধ্যে দলীয় সব ধরনের কর্মকাণ্ড সীমিত সহ স্বাস্থ্যবিধি নিশ্চিতের দেওয়া হয়েছে নির্দেশনাও। আমাদের সাংগঠনিক কর্মকাণ্ড এখন একটু সীমিত আকারে হবে এবং সেটা স্বাস্থ্যবিধি মেনে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করেই আমাদের যতটুকু করা সম্ভব ততটুকু করা হবে। মাস্ক পরতে হবে, হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে, ডিস্টেন্সিং বজায় রাখতে হবে। কোনো অবস্থাতে বাইরে বড় সমাবেশের দিকে কেউ মনোযোগ দেবেন না। নিজেরা স্বাস্থ্যবিধি সুরক্ষার কথা ভাবুন। সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতারা ইউনিয়ন, জেলা, উপজেলা সহ সকল নেতাকর্মীদের এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন। তা আমরা ইতিমধ্যে আমাদের মাননীয় সভানেত্রীর এই নির্দেশনা দলের সকল জেলা, উপজেলা পর্যায়ে পৌঁছে দিয়েছে। সকল সহযোগী সংগঠনের কর্মীরাও তারাও এটা ইতিমধ্যে পৌঁছে দিয়েছে। আবারও অতীতের মতো আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠন মাঠের থেকে জনগণের পাশে কাজ করবে। একজন মানুষের পাশে দাঁড়ানো এটাও কিন্তু সাংগঠনিক কর্মকাণ্ড। একজন দুস্থ মানুষের পাশে দাঁড়ানো এটাও কিন্তু সাংগঠনিক কর্মকাণ্ড। ক্রাইসিসের সময়, সংকটের সময় দায়িত্ব হচ্ছে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে আবারও দলীয় স্বাভাবিক কর্মকাণ্ডে যাবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। মহামারী করোনা বেশ ভোগাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে। এ পর্যন্ত সিনিয়র বেশ কয়েকজন নেতারা মারা গেছেন। দলের
440 জন, অন্তত শতাধিক নেতাকর্মী আক্রান্ত হয়ে হাসপাতালে ও বাসায় চিকিৎসাধীন আছেন। করোনার প্রাদুর্ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে দলের সাংগঠনিক কার্যক্রম। আরফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। এক বছর আগে সরকারি নির্বাহী আদেশে মুক্তি পান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। করোনা প্রকোপ থাকায় দীর্ঘ সময় ফিরোজায় গড়বন্দি সময় কাটাচ্ছেন তিনি। করোনার কারণে বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড আবারও স্থগিত করা হয়েছে। চলতি বছরে আন্দোলনের মাঠে ঘুরে দাঁড়ানোর বিএনপির পরিকল্পনা আবারও বাদ সেধেছে এই মহামারী। করোনা এরই মধ্যে মারা গেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, রুহুল আলম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি এম এ হক, ঢাকা উত্তর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আহসানুল্লাহ হাসান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল আওয়াল সহ দলের বিভিন্ন পর্যায়ের অন্তত 400 নেতাকর্মী। বর্তমানে করোনা আক্রান্ত হয়ে হাসপাতাল ও বাসায় চিকিৎসাধীন আছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান ডাক্তার AZM জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা ডাক্তার AKM আজিজুল হক, ডাক্তার ফরাদ হালিম ডোনার, আহমেদ আজম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সভাপতি হাবিবুন নবী খান সোহেল সহ দলটির অন্তত শতাধিক নেতাকর্মী। 60-এর দশক থেকে আন্দোলন করে এখন পর্যন্ত বেঁচে আছে, জানি না কয়দিন বেঁচে থাকবো, কারণ যে করোনা আসছে অনেকে মারা গেছে, আমার সাথে অনেকে মারা গেছে। করোনা সতর্কতায় শুক্রবার অনলাইনে সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 5000-এর উপরে, এটা হচ্ছে আমাদের। আরফিন শাকিল, নিউজ 24, ঢাকা। করোনা সংক্রমণ রেকর্ড ভেঙে চললেও স্বাস্থ্যবিধির তোয়াক্কা করছেন না বাস লঞ্চের যাত্রীরা। ছুটির দিনে বাসে অর্ধেক যাত্রী দেখা গেলেও লঞ্চে আগের মতোই গাদাগাদি, অথচ আদায় হচ্ছে বাড়তি ভাড়া। এমন অবস্থাও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে দেখা যায়নি কোনো কর্তৃপক্ষকে। অন্যদিকে করোনা পরিস্থিতি খারাপের দিকে যাওয়ায় বাংলাদেশ সহ 4টি দেশে ভ্রমণ নিষিদ্ধ করেছে যুক্তরাজ্য। প্লাবন রহমান জানাচ্ছেন বিস্তারিত। শুক্রবার ছুটির দিন, রাজধানীর গণপরিবহনে অনেকাংশে কম যাত্রী চাপ। করোনা পরিস্থিতির মধ্যে নিয়ম মেনে অর্ধেক যাত্রী পরিবহন করতে দেখা গেছে বেশিরভাগ গণপরিবহনে। তবে এখনও স্বাস্থ্যবিধির তোয়াক্কা করছেন না অনেকে, দিচ্ছেন নানা অজুহাত। মাস্ক তো পরাই, আমি একা বসে আছি তাই এখানে মাস্ক পরিনি, কারণ আমার এখন বন্ধ। তাই এই জন্য চিপটি ফেলাইতে গিয়ে একটু খুলছিলাম, নয়তো আমরা মাস্ক সবসময় পরা থাকি। অর্ধেক যাত্রী পরিবহনের বিধিনিষেধ থাকলেও নৌপথে আগের মতোই গাদাগাদি করে চলছে বরিশালের অভ্যন্তরীণ ও দূরপাল্লার বিভিন্ন লঞ্চ। তারপরও আদায় করা হচ্ছে 60% বাড়তি ভাড়া। স্বাস্থ্যবিধির বালাই নেই, স্বাস্থ্যবিধি মানাতেও নৌবন্দরে পাওয়া যায়নি কোনো কর্তৃপক্ষকে। এতে ক্ষুব্ধ যাত্রীরা, এভাবে চলতে থাকলে আগের ভাড়া বহাল চান ভুক্তভোগীরা। স্বাস্থ্যবিধি ছিল না সেরকম, মানে গ্যাদারিং ছিল লঞ্চ করতে করতে। বাড়িতে ভাড়া আনছি 400, লঞ্চে ভাড়াই যদি 400, আমি কেমনে টাকা যাবো? হঠাৎ 400 টাকা ভাড়া গেছে, আমরা তো 400 টাকা নিয়ে আসবো। সরকারের নির্দেশে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে বললেও অর্ধেক যাত্রী পরিবহনের বিষয়ে সদুত্তর নেই লঞ্চ কর্তৃপক্ষের। এদিকে কড়াকড়ির মধ্যে চলছে বিমানে যাত্রী পরিবহন। শুক্রবারও ইউরোপ থেকে দেশে ফিরেছেন 6 যাত্রী, যাদেরকে পাঠানো হয়েছে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে। এছাড়াও কাতার এবং সৌদি আরব থেকে 2টি ফ্লাইটে দেশে ফিরেছেন কয়েকশো যাত্রী, তাদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। করোনা টেস্ট করা সার্টিফিকেট নিয়ে আসছি, ঠিকানা হয়নি, করোনা টেস্ট দিয়ে সার্টিফিকেট নিয়ে আসছি। এমন অবস্থার মধ্যে আগামী 9 এপ্রিল থেকে বাংলাদেশ সহ 4টি দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাজ্য। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। হাজারো অভিভাবকের উপস্থিতি আর পরীক্ষা কেন্দ্রে গাদাগাদি করে বসা শিক্ষার্থী, মানা হয়নি স্বাস্থ্যবিধি। এমন চিত্র এবারের MBBS ভর্তি পরীক্ষার। শিক্ষার্থী ও অভিভাবকরা বলছেন এ সময় পরীক্ষা নেওয়াটাই মোটে সমীচীন হয়নি। কর্তৃপক্ষের দাবি স্বাস্থ্যবিধি মেনেই চলছে পুরো আয়োজন। বিস্তারিত মাহমুদুল হাসানের প্রতিবেদনে। যত দূরে চোখ যায় শুধুই মানুষ আর মানুষ। মেডিকেলে ভর্তির ছোঁড়া ঢুকেছেন পরীক্ষা দিতে, আর বাইরে অপেক্ষমান অভিভাবকরা। সামাজিক দূরত্ব মানার কোনো চেষ্টাই ছিল না। মানুষের এমন উদাসীনতা ভয়াবহ করে তুলতে পারে দেশের করোনা পরিস্থিতিকে। শুক্রবার সকাল 10টায় শুরু হয় এবছরের মেডিকেলের ভর্তি পরীক্ষা। সারা দেশের 1,22,874 জন শিক্ষার্থী অংশ নেন পরীক্ষায়। শুধু ঢাকাতেই 15টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছেন 47,000 শিক্ষার্থী। এবারের পরীক্ষা প্রক্রিয়া নিয়ে আপত্তি জানালেন পরীক্ষার্থীরাই। আমরা যেভাবে পরীক্ষা দিলাম, এক বেঞ্চে 3 জন করে, তার উপর যে পরের বেঞ্চের সাথে যে ডিস্টেন্সটা, এটা অনেক কম। এখন করোনা দিন দিন যা বাড়ছে, এখন
মানুষ একসাথে হলে তো করোনা আরো বেশি বাড়বে। অনেকগুলো রুম ফাঁকা ছিল, অথচ আমাদেরকে অ্যাডজাস্ট করে বসতে হয়েছে। আরো বেঞ্চের মধ্যে যে অনেকদিন ধরে ক্লাস হয় না, এই কারণে অনেক ময়লা আবর্জনা জমেছিল। করোনার এমন পরিস্থিতিতে সন্তানদের পরীক্ষা দিতে পাঠিয়ে শঙ্কায় ছিলেন অভিভাবকরাও। সামাজিক দূরত্বেরও কোনো ব্যবস্থা করেনি, তারপর হাত ধোয়া বা স্যানিটাইজেশনের কোনো ব্যবস্থা নেই। এই যে দেখেন কি অবস্থা এখানে, এটা একটা রিস্কের ব্যাপার। স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না, পারতেছি না আমরা। আমরা রাস্তায় দাঁড়ায় আছি, বাচ্চারাও যায় কেন্দ্রের সামনে দাঁড়ায় আছে, তাদেরকেও প্রবেশ করায় নাই। তার মানে গ্যাদারিং দুই দিক দিয়ে তৈরি করলো। এই সময় পরীক্ষাটা নয় একদম সরকারের ঠিক হয় নাই আমি মনে করি। যদিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছেন অতি উৎসাহী অভিভাবকদের বাড়তি ভিড়েই মানা সম্ভব হয়নি স্বাস্থ্যবিধি। আমরা বারবার অ্যানাউন্সমেন্ট দিয়েছি, বারবার জানিয়েছি যে আপনারা আসলে দূরে থাকবেন, কিন্তু ক্যাম্পাসে যাতে না থেকে আমরা চেষ্টা করেছি। করোনার দ্বিতীয় ঢেউয়ে যখন বিপর্যয়ের শঙ্কা জাগাচ্ছে, এমন পরিস্থিতিতে সারা দেশের পরীক্ষা কেন্দ্রগুলোতে মেডিকেলে ভর্তিচ্ছুরা ছিলেন চরম স্বাস্থ্য ঝুঁকির মাঝে। এমন পরিস্থিতিতে লাখো শিক্ষার্থীদের নিয়ে এমবিবিএস ভর্তি পরীক্ষার আয়োজন নিয়ে সৃষ্টি হয়েছে বিতর্কের। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় চট্টগ্রামে 14 এপ্রিল পর্যন্ত সন্ধ্যা 6টার পর থেকে ফার্মেসি ও কাঁচা বাজার ছাড়া সব ধরনের দোকানপাট এবং শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। শুক্রবার সন্ধ্যায় এই সিদ্ধান্তের সঙ্গে সঙ্গে মাঠে নামে পুলিশ। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। চট্টগ্রাম থেকে শেখ জায়েদের রিপোর্ট। শুক্রবার চট্টগ্রামে করোনা শনাক্ত 518 জনের। এ পর্যন্ত আক্রান্ত 40,801 জন। সংক্রমণ হু করে বাড়ায় রোগীতে ঠাসা হাসপাতালগুলো। প্রশাসনের সবশেষ সিদ্ধান্ত সন্ধ্যা 6টার পর বন্ধ থাকবে ফার্মেসি ও কাঁচা বাজার ছাড়া সবকিছু। নতুন সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রামের সকল ফুটপাত এবং যে সকল জায়গায় বসে মানুষজন আড্ডা দেন, সেসব জায়গা থেকে কিন্তু পুলিশ সাধারণ মানুষদেরকে সরিয়ে দিচ্ছেন যাতে সংক্রমণ না বাড়ে। আপনি জানেন যে এটার পরিস্থিতি ভয়াবহর দিকে চলে যাচ্ছে। এইটা আজকে একটা সর্বোচ্চ অবস্থানে গেছে, আমরা এটা প্রতিরোধ করার চেষ্টা করতেছি। নগরীর বিভিন্ন এলাকায় মানুষের জটলা ভেঙে দেয় পুলিশ, বন্ধ করে দেয়া হয় দোকানপাট। কালকে থেকে আপনাদের নিয়মে বসবো। আগামী কাল থেকে আমরা আমাদের সেভে থাকবো, 6টা বাজে আমরা দোকান বন্ধ করে দেব। সিদ্ধান্ত যারা দিচ্ছে আসলে তো সিদ্ধান্ত সঠিক। আজকে থেকে আমাদের তো মানে পার বন্ধ করে দিয়েছে, তো আমরা একেবারে চলে যেতেছি, বাড়িতে চলে যাবো। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা চান এর কার্যকর বাস্তবায়ন। সঠিক সিদ্ধান্ত, সুন্দর সিদ্ধান্ত। করোনা মহামারী থেকে সবাইকে সেফ থাকা উচিত। এটা শুধুমাত্র সিদ্ধান্ত দিয়ে বসে থাকলে হবে না, সেটা যাতে এক্সিকিউট হয়, প্রপার মনিটরিং যাতে হয়, সেই ধরনের ব্যবস্থাগুলো এক্সিকিউটিভ প্রশাসন বা নির্বাহী প্রশাসন যাতে তদারকি করে। এর আগে চট্টগ্রামে সব ধরনের সামাজিক রাজনৈতিক কর্মসূচি স্থগিত করা ও ধর্মীয় অনুষ্ঠানাদি সীমিত এবং 14 এপ্রিল পর্যন্ত পর্যটন ও বিনোদন কেন্দ্র বন্ধের সিদ্ধান্ত জানিয়েছিল জেলা প্রশাসন। শেখ জায়েদ, নিউজ 24, চট্টগ্রাম। জীবন বাঁচাতে স্বাস্থ্যবিধি মানা কঠিন হয়ে পড়েছে খেটে খাওয়া মানুষের। তারা বলছেন সরকারি নির্দেশনা তারা মানতে চান, কিন্তু পেটের দায়ে বের হতেই হচ্ছে। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন দেশে দরিদ্র মানুষের সংখ্যা এত বেশি যে পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনে অর্থনৈতিক কার্যক্রম চালানো প্রায় অসম্ভব। বিস্তারিত মাসুদ আলা বুনির রিপোর্টে। ব্যাপক হারে বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। নতুন আক্রান্ত হওয়ার শনাক্তের সংখ্যা ভেঙেছে আগের সব রেকর্ড। মৃত্যুর ক্ষেত্রেও একই অবস্থা। এমন বাস্তবতায় করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিধি মানতে সরকার দিয়েছে 18 নির্দেশনা। তবে রাজধানীর বিভিন্ন স্থান ঘুরে দেখা যায় শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষেরা মানছেন না স্বাস্থ্যবিধি। বলছেন জীবিকার তাগিদেই বের হতে হচ্ছে তাদের। মাস্ক নাই, আমার কোনো ঘর দুয়ার নাই, আমি রাস্তাঘাটে থাকি। মাস্ক আছে ব্যাগে, কাজের জন্য আইছি। আমরা পরিশ্রম করতেছি, করোনা নাই। শ্রমজীবী মানুষেরা বলছেন তাদের কাজের যে ধরন তাতে সব সময় মাস্ক পরা বা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা সম্ভব হয় না। পাবলিক এখানে হয়েই যায়, একটু কোনো কিছু দেখলেনি তখনই কারি হয়ে যায়। মাস্ক পরার মতো মাস্কের কোয়ালিটি অথবা মাস্কের যে সাইজ সেটা হচ্ছে না। অনেকে আবার অসচেতনও স্বাস্থ্যবিধি নিয়ে। গরিবের ঘর নয় না, গরিবের আল্লাহ আছে, আমরা কাম করি ভাত খাই। টেস্ট করে নেই, প্রয়োজন লাগে না আমার। হঠাৎই বাড়তে শুরু করেছে করোনা আক্রান্তের সংখ্যা এবং মৃত্যুর সংখ্যা, যা ভাঙছে আগের সব রেকর্ড। বেশিরভাগ মানুষই মানছেন না স্বাস্থ্যবিধি, আর এই সংখ্যাটা নিম্ন আয়ের মানুষের মধ্যেই বেশি।
অর্থনীতিবিদরা বলছেন খেটে খাওয়া মানুষের আয় ঠিক রাখতে পরিকল্পনা দরকার। এত বেশি আমাদের এখানে গরিব মানুষের সংখ্যা, যাদেরকে জীবন এবং জীবিকার জন্য প্রতিদিনই বাইরে আসতে হচ্ছে। সব জায়গাতে প্রচুর প্রচারণা চলছে এবং রাজনৈতিক নেতৃবৃন্দ এই বিষয়ে আলোচনা করছেন, কিন্তু বাস্তবে আমরা সেটা কিন্তু প্রতিফলন তেমন দেখছি না। এখানে আমাদের অজ্ঞতার অভাব আছে, আমাদের সামাজিক নিয়ম নীতি মেনে চলার একটা বা না মেনে চলার একটা প্রবণতা ভয়ানকভাবে বিরাজমান। মাসুদা লাবণী, নিউজ 24, ঢাকা। সুরের শহরে অসুরের তাণ্ডবে কাঁদছে শরৎ। সুসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর হাতের স্পর্শ পাওয়া শরৎ দানবের থাবায় ক্ষতবিক্ষত। শারদের সঙ্গে তাল মিলিয়ে কাঁদছে ওস্তাদজির নামে প্রতিষ্ঠিত জাদুঘরও। দ্বিতীয়বারের মতো পুড়িয়ে দেওয়া হয়েছে এটি। সংশ্লিষ্টরা জানান, যারা মুক্ত চিন্তা ও শুদ্ধ সঙ্গীত চর্চা পছন্দ করেন না তারাই এই হামলা চালিয়েছে। ব্রাহ্মণবাড়িয়া থেকে ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন মৌ খন্দকার, আর ক্যামেরায় ছিলেন লিটন বাবু। ধ্বংস হয়ে গেছে ওস্তাদ আলাউদ্দিন, যার হাতে লেখা চিঠি, ব্যবহৃত নানান সামগ্রী ও দুর্লভ ছবি। ব্রাহ্মণবাড়িয়া শহরের পুরাতন জেল রোড এলাকায় অবস্থান শহরের ঐতিহ্য সুর সম্রাট দি ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনের। সরেজমিনে গিয়ে দেখা যায় পোড়া গ্রাম আর দগ্ধ জনপদের ভয়াবহ পরিণতির সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে প্রতিষ্ঠানটি। ভেতরে পড়ে আছে চেয়ার টেবিলের পোড়া ছাই আর রড। মিলনায়তনটি চিনতে ভুল করবে যে কেউ। পুরাতন ভবনের ইট সুরকির পলেস্তরা আগুনের তাপে খসে পড়েছে, উপরের টিন জ্বলে গেছে। পূর্ব পাশের ভবনের প্রতিটি কক্ষেই শুধুই ছাই। অফিস রুমেও তছনছ অবস্থা, ধ্বংস আর লুটপাটের চিত্র সর্বত্র। সংশ্লিষ্টরা জানান, এবার প্রতিষ্ঠানটির প্রতিটি কক্ষে হামলা ও ভাঙচুর করা হয়। হরতাল পালনকারীদের ভয়ে এগুলো বাঁচাতে কেউ এগিয়ে আসেনি। আমি ভিতরে তালা দিয়া আমি বাইরে গেছি। বাইরে যাওয়ার পরে আমি দেখি যে পৌরসভা ভাঙ্গিয়া তারা এদিকে থেকে আক্রমণ করে আলাউদ্দিনে ঢুকছে। ঘুষি টুসি দিচ্ছে। পরে আমি সদর হাসপাতালে যাওয়ার চেষ্টা করছি। সদর হাসপাতালে তারা আমাকে বাধা দিচ্ছে, যাইতে দিতেছে না। সদর হাসপাতালে তখন মেইন গেট একবার বন্ধ, আমি একটু বক্স গেট দিয়ে ঢুকছি। তখন ওই গেট দিয়ে ঢুকার সময় আমার পেছন দিক দিয়ে কলার টাইনা ধরছে। স্থানীয়দের দাবি, আর কেউ যেন কোনোদিন এমন হামলা করতে না পারে সাংস্কৃতিক ঐতিহ্যের ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে। এই ঘটনার আপনার ভিডিও ফুটেজ রয়েছে, স্টিল ছবি রয়েছে। কারা কারা এখানে এসেছিল এটি দেখলেই বোঝা যাবে, তাদের পরিচয় কি এটি দেখলেই বোঝা যাবে, দেখেই আপনার তাদেরকে শনাক্ত করা যাবে। যেই এলাকাগুলিতে আপনার তাণ্ডব হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে, সেখানে মানুষ পালিয়ে বাঁচার চেষ্টা করেছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, সিসিটিভির ফুটেজ দেখে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। গেল রোববার হেফাজতের তাণ্ডবে শুদ্ধ সঙ্গীত চর্চা কেন্দ্র সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গন ধ্বংসস্তূপে পরিণত হয়। এর আগেও 2016 সালের 12 জানুয়ারি প্রতিষ্ঠানটি জ্বালিয়ে দেওয়া হয়েছিল। মৌ খন্দকার, নিউজ 24, ব্রাহ্মণবাড়িয়া। হেফাজতের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়ার প্রেস ক্লাব পরিদর্শন করেছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের নেতৃত্বে সাংবাদিক নেতৃবৃন্দের একটি প্রতিনিধি দল। শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব, ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তন সহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করে প্রতিনিধি দলটি। এ সময় তাদের সঙ্গে ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান সহ 10 জন সাংবাদিক নেতা। এর আগে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে যখন আগুন দেওয়া হয় এটি একটি ভয়াবহ ঘটনা, আর সাংবাদিকদের উপর আঘাত মানে গণতন্ত্রের উপর আঘাত করা। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক আশরাফ আলী, সদস্য রহমান মুস্তাফিজ, রেজানুর রহমান, শাহনাজ সিদ্দিকা, সুমা সহ অন্যরা। মৌলবাদী শক্তি যে এই ধরনের অপতৎপরতা দেখাচ্ছে এই স্বাধীন বাংলাদেশে, এবং যখন 26শে মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর এবং আগুন দেওয়া হয়, এটা ভয়াবহ একটি ঘটনা। এটা মনে হয় স্বাধীনতার মূল যে জায়গাটা সেখানে আঘাত করা। আমরা মনে করি যে এটা স্বাধীনতার উপর আঘাত। সাংবাদিকদেরকে আঘাত করা মানে কি? গণতন্ত্রের উপর আঘাত করা। সাংবাদিকরা যখনই দেখে যে সেখানে অনিয়ম হচ্ছে, সেখানে দুর্নীতি হচ্ছে, সেটা তারা তুলে ধরার চেষ্টা করে, তুলে ধরতে চায় বলেই তাদের উপর আঘাত। ইসলামে শুধু হামলা থমকে থাকেনি, আলাউদ্দিন খাঁ পাঠাগারে সেখানে হামলা হয়েছে এবং তছনছ করা হয়েছে। এটি একটি অশনি সংকেত বলে আমি মনে করি। এই অবস্থায়
জাতীয় প্রেস ক্লাব, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাথে সংহতি প্রকাশ করছে। হেফাজতে সংঘর্ষের ঘটনায় ইচ্ছাকৃতভাবে বিএনপি নেতাকর্মীদের আটক করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ঘটনায় আটক নেতাকর্মীদের মুক্তির দাবি জানিয়েছেন তিনি। শুক্রবার ভার্চুয়াল প্রেস সংবাদ সম্মেলনে দলের সর্বশেষ অবস্থান জানান মির্জা ফখরুল। এ সময় তিনি বলেন, করোনায় জাতি গভীর সংকট সময়ে সরকারের উদাসীনতা মানুষকে বিপদগ্রস্ত করছে। উদাসীনতা, ব্যর্থতা ও দুর্নীতির কারণে সংক্রমণ ও মৃত্যুর হার যখন উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে হত্যা, গুম, খুন ও নির্যাতন, নিপীড়ন, গ্রেফতার, মিথ্যা মামলা ও নির্যাতনের পরিমাণ উদ্বেগজনক হারে বাড়িয়েই চলেছে। আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে ইতিমধ্যে মামলা হচ্ছে 18টি এবং আসামি 5000-এর ওপরে। এটা হচ্ছে আমাদের বিএনপি নেতাকর্মীদের মধ্যে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, যে এখন এবারও ঠিক একইভাবে যে মামলাগুলো করা হয়েছে, সে মামলাগুলোর আসামি করা হয়েছে অজ্ঞাতনামা, সেটার সংখ্যা হচ্ছে হাজার হাজার। হেফাজত কর্মীদের নিহতের ঘটনায় সুষ্ঠু তদন্ত, দোষীদের শাস্তির দাবি করেছে হেফাজত ইসলাম। শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এই দাবি জানান তারা। এ সময় হেফাজত নেতারা অভিযোগ করেন, সারা দেশের মানুষকে গৃহবন্দী রেখে কিছু বিদেশি অতিথিদের নিয়ে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উৎসব পালন করেছে সরকার। নিহতদের প্রতি পরিবারকে 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ, আহতদের সুচিকিৎসা ও এই ঘটনায় আটক হেফাজত কর্মীদের মুক্তির দাবি করা হয় সমাবেশ থেকে। সংবাদে আরেকটা বিরতি নিচ্ছি। বিরতির পর আবার স্বাগত, দেখছেন নিউজ 24 সকালের সংবাদ। করোনা সংক্রমণ বেড়েছে সারা দেশেই। এই অবস্থায় হাসপাতালে ভর্তির সংখ্যাও বাড়ছে রোগীর। স্বজনরা অভিযোগ করেছেন, তাদের রোগীরা সঠিকভাবে সেবা পাচ্ছেন না। ব্যুরো প্রধান প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত, জানাচ্ছেন মৌ খন্দকার। মাত্র 10 দিনের ব্যবধানে খুলনায় করোনা শনাক্তের হার বেড়েছে 3 গুণ। ডিসেম্বর জানুয়ারিতে যেখানে আক্রান্তের হার ছিল সিঙ্গেল ডিজিটে, ফেব্রুয়ারিতে তা চলে আসে 2 সংখ্যায়। মার্চ এপ্রিলে আক্রান্ত রেকর্ড ভাঙছে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে শনাক্ত হার। রাজশাহীতে মার্চের শুরু থেকে পরীক্ষার হারও বেড়েছে। আগে 2 শিফটে নমুনা পরীক্ষা করা হলেও এখন 4 শিফটে পরীক্ষা হচ্ছে, আর এতেই রোগী শনাক্তের হার বেড়েছে কয়েক গুণ। করোনার শনাক্তের হার বাড়ার সাথে সাথে রোগীর সংখ্যা বেড়েছে, এবং রোগীর সংখ্যা বাড়ার সাথে সাথে আমরা চিকিৎসকরা আবার অ্যালার্ট হয়ে গেছি। করোনা যে টিমটা ছিল সেই টিমটাকে পূর্ণরূপে কার্যকর করেছি, এবং যে ওয়ার্ডগুলোকে করোনা রোগী হিসেবে ব্যবহার করা হতো সেগুলোকে আবার পুনরায় করোনার চিকিৎসার জন্য প্রস্তুত করা হয়েছে। খুলনা মহানগরীতে করোনায় মৃতের সংখ্যাও ঊর্ধ্বমুখী। চিকিৎসকরা বলছেন, স্বাস্থ্যবিধি না মানায় করোনা সংক্রমণের হার বিপজ্জনক হারে বাড়ছে। আমরা আবার হঠাৎ করেই এইটা এখন 9 থেকে 10% চলে গিয়েছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে করোনা সংক্রমণের হার আস্তে আস্তে করে বাড়ছে। একই চিত্র সিলেটেও। এই জেলায় উদ্বেগের বড় কারণ বিদেশ ফেরতদের অবাধ চলাফেরা। অনেকে কোয়ারেন্টাইন মানছেন না। এই অবস্থায় করোনা নিয়ন্ত্রণে তৎপরতা বাড়িয়েছে প্রশাসন, আর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। সংক্রমণ বাড়ছে অন্যান্য জেলায়ও। এই অবস্থায় স্বাস্থ্যবিধি কঠোরভাবে পালনে জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আগামী 14 এপ্রিল পর্যন্ত কক্সবাজার জেলার সব পর্যটন ও বিনোদন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে স্থানীয় জেলা প্রশাসন। ফলে কক্সবাজারে অবস্থান করা পর্যটকরা ফেরত যেতে শুরু করেছেন। সংক্রমণ রোধে এরই মধ্যে চট্টগ্রাম, কুয়াকাটা, খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটি সহ বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে জাতীয় চিড়িয়াখানাও। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। করোনা সংক্রমণের হার আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় পর্যটন মন্ত্রণালয় থেকে দেয়া নির্দেশনা মতে দেশের সকল পর্যটন স্পট ও বিনোদন কেন্দ্র বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়। প্রশাসনের নির্দেশনার পর কক্সবাজার সমুদ্র সৈকত সহ সকল পর্যটন স্পট ও বিনোদন কেন্দ্র বন্ধ রয়েছে। তবে হোটেল, মোটেল, গেস্ট হাউস, রেস্টুরেন্ট ও বিপণী কেন্দ্রগুলোতে স্বাস্থ্যবিধি মানার শর্তে খোলা রাখা হয়েছে। সরকারের নির্দেশনা মতো ব্যবস্থা নিচ্ছে ট্যুরিস্ট পুলিশ সহ প্রশাসনের সংশ্লিষ্টরা। পর্যটকদের সচেতন করার চেষ্টা করছি যাতে স্বাস্থ্যবিধি মেনে চলেন, কিন্তু দেখা যাচ্ছে যে এখানে এত উপচে পড়া ভিড় হচ্ছে যাতে করে এটি আর নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। সেজন্য আমরা সাময়িকভাবে এটি বন্ধ ঘোষণা করেছি।
মন্ত্রণালয়ের নির্দেশনা দেওয়ার পর থেকে কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে আসা পর্যটকদের সৈকতে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। এরই মধ্যে কক্সবাজারে অবস্থান করা পর্যটকরা ফেরত যেতে শুরু করেছে। সাগরে যাওয়া নিষেধাজ্ঞার কারণে কিছু বুকিং আমাদের কমেছে এবং কিছু অ্যাডভান্স সহ বুকিং আছে যেগুলো আমরা এমেন্ড করেছি, তারা হয়তোবা সামনে পরবর্তীতে আসবেন। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সিলেট, চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটি সহ দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্র ও বিনোদন স্পটও একে একে বন্ধ ঘোষণা করা হয়েছে। নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কুয়াকাটা ও সেন্ট মার্টিন ভ্রমণও। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। 50টি ডাকাতির মামলা, কোটি কোটি টাকা লুটের ঘটনায় জড়িত কুখ্যাত ডাকাত চক্র হাফ প্যান্ট পার্টি 10 বছর ধরে খুলনা সহ রাজধানীর পার্শ্ববর্তী এলাকাগুলোতে ডাকাতি করে আসছিল। এই চক্রটি তাদের টার্গেট ছিল বিদেশে প্রবাসীদের বাসা বাড়ি। এই চক্রের 3 সদস্য গ্রেফতার হলেও মূল হোতা রয়েছে এখনও ধরাছোঁয়ার বাইরে। সজীব রহমানের ক্যামেরায় নাইম আজিকর প্রতিবেদনে বিস্তারিত। গেল মাসের 4 তারিখ রাত কেরানীগঞ্জের রামেরকান্দা গ্রামের রাস্তার গভীর রাতে হাফ প্যান্ট পরে হাঁটাহাঁটি করতে দেখা যায় 9 জন যুবককে। তাদের হাতে গ্লাভস, মুখ কাপড় দিয়ে ঢাকা। সেদিন রাতেই জানালার গ্রিল কেটে শাহাবুদ্দিন সহ পরিবারের সবাইকে হত্যার ভয় দেখিয়ে নগদ 11 লাখ টাকা, বিদেশি ডলার ও 33 ভরি সোনা নিয়ে যায় ডাকাতদের দল। একই ধরনের ডাকাতের ঘটনা ঘটে দোহার, নবাবগঞ্জ, খুলনা সহ বিভিন্ন এলাকায়। পুলিশ বলছে দীর্ঘ 10 বছর ধরে এই চক্রটি খুব নিপুণভাবে ডাকাতি করে আসছে। কোনো প্রকার আলামত যাতে না থাকে সেজন্য চক্রের কেউ মোবাইল ফোন ব্যবহার করতো না। 2-3টা অনলাইন প্ল্যাটফর্ম আছে যেগুলো তারা ব্যবহার করে। তারা ওই যে আমরা বারবার বলি যে মোবাইল থেকে ধরা পড়ে, এই জন্য তারা এখন মোবাইল ব্যবহার করেনি। এবং এর মধ্যে যারা ভ্যাটেরান ছিল 3 জন, তারা সবাই গ্লাভস পরে কাজ করেছে। এই যে আমরা বলি যে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আমরা ধরতে পেরেছি, মোবাইল ফোনের মাধ্যমে ধরতে পেরেছি, এই জন্য তারা কিন্তু এইসব এখন বাদ দিয়ে দিয়েছে। তবে এই চক্রের মাস্টারমাইন্ড একজন, যে রয়েছে এখনো ধরাছোঁয়ার বাইরে। সেই মূলত ডাকাতির আগে বিভিন্ন চক্রের সাথে অনলাইনে যোগাযোগ স্থাপন করত, যাদের একটি গ্রুপ অন্য গ্রুপের কাউকেই চিনত না বলে জানান পুলিশের এই কর্মকর্তা। তারা একরকম ক্রিমিনাল ফিউজ ইউজ করে। ক্রিমিনাল ফিউজটা হচ্ছে আপনি এই যে ডাকাতিটা যেটা কেরানীগঞ্জে হয়েছে, এখানে মোট 8 জন বা 9 জন লোক ডাকাতি করেছে। এই 9 জন 2 গ্রুপে ছিল। এক গ্রুপ কিন্তু আরেক গ্রুপকে চেনে না। যে মাস্টারমাইন্ড, তার নাম বলবো না আমরা, সে ওই এলাকায় যায়, গিয়ে থেকে এলাকা সম্পর্কে খোঁজ খবর নেয়, কার বাসায় কি আছে এটা যখন নিশ্চিত হয়, মোটামুটি একটা ভালো যখন সে মনে করে যে হ্যাঁ এখানে হিট করলে চলবে, তখন সে ওইখানে হিট করে, এরপর আবার কিছুদিন পর বাসা চেঞ্জ করে ফেলে অন্য জায়গায়। প্রোফাইল অনেক হাই প্রোফাইল, দেশে বিদেশে ঘুরে ফিরে থাকেন। টিমের যারা মেম্বার তারা ওনার সম্পর্কে খুব কিছু কেউই জানেন না। এরই মধ্যে ডাকাতির এই ঘটনায় জড়িত সন্দেহে রুবেল, সোহাগ ও সোহেল নামে এই চক্রের 3 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। আর ডাকাতির মাস্টারমাইন্ড সহ এখনো ধরাছোঁয়ার বাইরে আছেন 5 জন। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। বয়স মাত্র 8 মাস, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে ফেলে রেখে চলে যান বিদেশ ফেরত মা। শুক্রবার সকালে এই কন্যা শিশুটিকে উদ্ধার করে এপিবিএন। পরে শিশুটিকে ভিকটিম সাপোর্ট সেন্টারে বুঝিয়ে দেওয়া হয়। বিস্তারিত জানাচ্ছেন মাসুদ আলামনি। 8 মাসের ফুটফুটে এই কন্যা শিশুটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অ্যারাইভাল বেল্টের পাশে ট্রলিতে শুয়ে ফিডার খাচ্ছিল। শিশুটির বোঝার ক্ষমতা নেই যে মা পরম মমতায় তাকে বুকে আগলে রাখার কথা, সেই মাই তাকে ফেলে চলে গেছেন। পরে ছোট্ট এই শিশুটিকে উদ্ধার করে এপিবিএন। সৌদি আরব থেকে একজন নারী যাত্রী আসেন, তারপরে উনি 5 নম্বর বেল্ট থেকে ওনার মালামাল সংগ্রহ করেন, তার সাথে এই বাচ্চাটি ছিল। পাশের সিটের সহযাত্রী জানান, পরিবারকে না জানিয়ে সৌদি আরবে বিয়ে করেছিলেন উদ্ধার হওয়া শিশুটির মা। সেখানে একটি কন্যা সন্তানের জন্ম দেন তিনি। বাড়িতে জানাজানির ভয়ে শিশুটিকে ফেলে যেতে পারেন বলে ধারণা তার। আমি 4টার দিকে নামছি না, নামার থেকে আমি দেখতেছি ওই বাচ্চাটা অন্য ঘুমানো আছে, কারণ মা ওই জায়গায় দাঁড়ায় আছে না, আমি শুনছি বাচ্চা কান, তার বাজে কেউ একজন রেখে চলে গেছে। এদিকে বিকালে শিশুটিকে তেজগাঁওয়ে ভিকটিম সাপোর্ট সেন্টারের কাছে তুলে দেয় এপিবিএন। তো বাধ্য হয়ে ফেলে গেছে, ঠিক আছে, বা তার প্রতি তার একটা অনেকটা অনুরক্ত ভাব থাকার কারণে কিন্তু সে ফেলে। এখন যদি ধরেন আপনি জোর করে তাদের দিলেন, ঠিক আছে, কিন্তু সে কি নিরাপদ থাকবে? আবার যে অন্য কোথাও ফেলে চলে যাবে না, এটা কোনো গ্যারান্টি নেই। অলরেডি আমরা থানায় নিয়ে নিচ্ছি, ঠিক আছে, থানা বুকে গাড়ি দিয়ে ওই তেজগাঁয় পৌঁছে দিই।
আর ভিকটিম সাপোর্ট সেন্টার থেকে জানানো হয় শিশুদের নিয়ে কাজ করেন এমন এনজিওদের সাথে যোগাযোগ করে উদ্ধার হওয়া শিশুটিকে লালন পালনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। বেশ কয়েকটা এনজিওর সাথেই আছে, আমাদের পার্টনারশিপ আছে। ছোট বাচ্চা নিয়ে যারা কাজ করে জিরো থেকে, আমরা তাদের সাথে কথা বলতেছি। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। শুক্রবার ছুটির দিন সকালে বইমেলা প্রাঙ্গণে কম উপস্থিতি ছিল পাঠকদের, তবে বেলা বাড়ার সাথে সাথেই বাড়তে থাকে বই প্রেমীদের পদচারণা। বই কেনার পাশাপাশি তারকাদের সাক্ষাৎও পাচ্ছেন অনেকে। সুকন্যা আমিরের প্রতিবেদনে বিস্তারিত। চলছে অমর 21 বইমেলার তৃতীয় সপ্তাহের ছুটির দিন, তবে সকালের সময়টিতে পাঠকের উপস্থিতি ছিল হাতে গোনা। দুপুরের পর থেকে আড়মোড়া ভেঙে মেলা জমে উঠে বইপ্রেমীদের আনাগোনায়, সেই সাথে বাড়ে লেখক আর প্রকাশকদের উপস্থিতিও। বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ, সেই বইগুলো তারা সংগ্রহ করতে চায়। পড়ালেখা ভিত্তিক যে বইগুলো, একাডেমিক ভিত্তিক যে বইগুলো, সেগুলো সবাই কিনছে। সেই সাথে আসান্বিত প্রক্রিয়া হচ্ছে যে নতুন যারা তরুণ অপেক্ষাকৃত তারা লিখছেন এবং তাদের বই পাঠকপ্রিয়তা পাচ্ছে। গত কয়েকবারের মতন এবারের মেলায় নতুন বই প্রকাশিত হয়েছে টিভি এবং সোশ্যাল মিডিয়ার তারকাদেরও, যারা লিখেছেন গল্প, উপন্যাস এবং মোটিভেশনাল বই। এখানে আত্মকথনের ভঙ্গিতে একজন সঙ্গীত শিল্পীর সত্তার ভিতরে যে টানাপোড়েনগুলো বা তার গানের জীবনে পথ চলার ক্ষেত্রে যে ক্ষতবিক্ষত হওয়ার গল্পগুলো, সেগুলো উঠে এসছে। এবার দুটো উপন্যাস একসাথে আসছে। একটা হচ্ছে আমার একটা তুই চাই অনন্যা প্রকাশন থেকে, আর ইতিমেঘ বালক তাম্রলিপি প্রকাশন থেকে। এদিকে বাংলা একাডেমি কর্তৃপক্ষের সাথে আলোচনার সভায় বইমেলার সময়সীমা বিকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত করার দাবি জানিয়েছেন প্রকাশকরা। সেই বিষয়ে এখন পর্যন্ত আসেনি কোনো সিদ্ধান্ত। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা। সংবাদে একটা বিরতি নিচ্ছি। বিরতির পর আবারও স্বাগত। এবারে যেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। রমজান মাসকে সামনে রেখে নিত্যপণ্যের দাম নিয়ে কেউ যেন কারসাজি করতে না পারে, সেজন্য এখন থেকেই মনিটরিং বাড়ানোর দাবি জানাচ্ছেন ক্রেতারা। রাজধানীর বিভিন্ন বাজারে দেখা যায় এরই মধ্যে কিছু পণ্যের দাম বাড়ানোর তৎপরতা শুরু হয়েছে, তবে এই সপ্তাহে কমেছে মুরগি, সবজি সহ বেশ কিছু পণ্যের দাম। অন্যদিকে কদর বেড়েছে টিসিবির খোলা বাজারের পণ্যের। সুলতান আহমেদের রিপোর্ট। করোনার ভয় উপেক্ষা করে এভাবেই লম্বা লাইনে দাঁড়িয়ে নিত্যপণ্য কিনছে সাধারণ মানুষ। বাজারের চেয়ে কিছুটা কমে পেয়ে স্বস্তিতে ক্রেতারা। টিসিবির ট্রাকে মিলছে সয়াবিন তেল, পেঁয়াজ, চিনি, ছোলা, তবে তা প্যাকেজ আকারে। তেল হাসতায় এই লাগে ইনকামটা কিন্তু কমে গেছে, যে কারণে এখন এইটা কেনা ছাড়া তো উপায় নাই। রাজধানীর মুদি বাজারে অবশ্য নতুন করে অস্বস্তি নেই। কিছু পণ্যের বাড়তি দাম এখনো কমেনি। আলু বিক্রি হচ্ছে 15 থেকে 16 টাকা কেজিতে। এর বাইরে রমজানের প্রয়োজনীয় ছোলা, বুটের ডাল, চিনির দাম রয়েছে অনেকটাই অপরিবর্তিত। স্থিতিশীল রয়েছে চিকন চালের দাম, তবে কেজিতে 2-3 টাকা বেড়েছে মোটা চাল। আগের থেকে একটু বাড়তি আর কি চিনির দাম। মোটা চাল বিক্রি করতে আছে আপনার 52 টাকা খুচরা, আর এমনি হলো 2500 টাকা, 2520 টাকা বস্তা। মাংসের বাজারে কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে। গরুর মাংস বিক্রি হচ্ছে 580 টাকা কেজি দরে, ব্রয়লার মুরগি কেজিতে 10 টাকা, আর পাকিস্তানি কক কমেছে কেজিতে 50 টাকা। ব্রয়লার কমছে 5 টাকা, পাকিস্তানি তো কমছে 60 টাকার মতন। সবজি কিংবা মাছের দাম অপরিবর্তিত রয়েছে বলে দাবি বিক্রেতাদের। আগের মতোই আছে, বেশি একটা কমও নাই, বাড়াও নাই। মাছের দাম মোটামুটি আল্লাহ দিলে কমেই, মানে এখনো বাড়ে নাই। ক্রেতারা বলছেন রমজান আসার আগেই লাগাম টানতে হবে নিত্যপণ্যের দামে। যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত মানুষ আছে তাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে সবকিছু। প্রয়োজনে ভর্তুকি দিয়ে নিম্ন আয়ের মানুষের জন্য নিত্যপণ্য বিক্রির তাগিদও দিচ্ছেন ক্রেতারা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। তাইওয়ানের পূর্বাঞ্চলের এক টানেলে ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় এ পর্যন্ত 54 জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও অনেকে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গেল 4 দশকের মধ্যে এটাই তাইওয়ানের সবচেয়ে প্রাণঘাতী ট্রেন দুর্ঘটনা বলে দাবি করেছেন দেশটির পরিবহন মন্ত্রণালয়। নির্বাচিত সরকার উৎখার করে সেনাবাহিনীর ক্ষমতা দখলের প্রতিবাদে রাতভর মোমবাতি জ্বালিয়ে বিক্ষোভ করেছেন মিয়ানমারের আন্দোলনকারীরা। এদিকে শুক্রবার থেকে দেশটির
তারবিহীন ইন্টারনেট যোগাযোগ বন্ধের নির্দেশ দিয়েছে জান্তা সরকার। যোগাযোগের উপায় সীমিত হয়ে যাওয়ায় আগামী দিনগুলোতে গেরিলা কায়দায় বিক্ষোভ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন আন্দোলনকারীরা। গত 1 ফেব্রুয়ারি সূচির নির্বাচন সরকার উৎখাত করে সেনাবাহিনী ক্ষমতা দখলের পর থেকেই মিয়ানমারের রাজপথে প্রতিদিনই বিক্ষোভ চলছে। এখন থেকে ক্রিকেটের অভিজাত সংস্করণ টেস্ট খেলতে পারবে বাংলাদেশ নারী দল। ভার্চুয়াল বোর্ড সভায় বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নেয় আইসিসি। বাংলাদেশের পাশাপাশি টেস্ট স্ট্যাটাস পেল আফগানিস্তান এবং জিম্বাবুয়েও। 2011 সালে যুক্তরাষ্ট্রকে হারিয়ে ওয়ানডে স্ট্যাটাস লাভ করে বাংলাদেশ নারী দল। 7 বছরের মাথায় এশিয়া কাপের শিরোপা জিতে বিশ্বে তাক লাগিয়ে দেন জাহানারা সালমারা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নারী ক্রিকেট সেশনের প্রধান শফিউল হক চৌধুরী নাদেল জানান, নারীদের টেস্ট স্ট্যাটাস পাওয়ার খবর নিশ্চিত করে ক্রিকেটারদের শুভেচ্ছা জানান তিনি। বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি প্রতিযোগিতায় অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ দল। ফাইনালে পিছিয়ে থেকেও কেনিয়াকে 34-28 পয়েন্টে হারিয়ে স্মরণকালে প্রথমবারের মতো কোনো ট্রফি জিতল বাংলাদেশ কাবাডি দল। পল্টনের ভলিবল স্টেডিয়ামে ফাইনালের প্রথমার্ধে দাপট ছিল কেনিয়ার। বিরতিতে যাবার আগে আফ্রিকার দলটি ম্যাচে লিড নেয় 18-10 পয়েন্টে। অবশ্য দ্বিতীয়ার্ধেই ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। একের পর 1 পয়েন্ট সমতায় ফেরার পর শুরু হয় এগিয়ে যাওয়া। শেষ পর্যন্ত 6 পয়েন্ট ব্যবধানে কেনিয়াকে হারিয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দেশকে আন্তর্জাতিক ট্রফি উপহার দেয় বাংলাদেশ কাবাডি দল। আর এই ছিল এখনকার সংবাদের সাথে থাকা সবাইকে ধন্যবাদ।